একটা ওষুধ বের করে ধরিয়ে দিল ওনার হাতে। দুপুর গড়িয়ে যখন বিকেল হওয়ার আগ মুহূর্ত, তখন চিন্তিত ভাবটা বৃদ্ধি পেতে লাগলো চিত্রার। চিন্তাটা মূলত নিভ্রানের জন্যই। মানুষটা বাড়ি ফেরেনি, কখন ফিরবে জানা নেই। কিছু বাজার করা যে আজকে অনেকটাই প্রয়োজন, নয়তো রাতের রান্না করারও উপায় নেই। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো চিত্রা। চিন্তার ফলে মাথাটা ধরে এলো যেন, তবে নিশ্চুপ বসে রইল না। মানুষটার অবস্থানের কথা জানতে চেয়ে ফোনটা হাতে নিয়ে কল দিল নিভ্রানের নাম্বারে। একবার দুবার পরপর কল দেবার পর চতুর্থবারে গিয়ে কল রিসিভ করলো নিভ্রান। চিত্রা হ্যালো বলতেই অপর পাশ থেকে ভেসে আসলো নিভ্রানের রাশ ভারী কণ্ঠস্বর। ফোনটা কাটছি, তবুও কেন বারবার কল দিচ্ছ? বুঝতে পারছো না আমি ব্যস্ত আছি বেয়াদব মেয়ে? নিভ্রানের ধমকে নিশ্চুপ হয়ে গেল চিত্রা। মাত্র দুবার কল দিয়েছে, তাতেই এতটা রেগে গেল কেন মানুষটা? থতমত খেয়ে মোবাইল কানে ধরে রাখলো, ধীর কণ্ঠে কিছু বলার চেষ্টায়। নিভ্রান ভাইয়া, বললাম না ব্যস্ত আছি, ফোন রাখো। অপর পাশ থেকে পুনরায় ধমক দিয়ে উঠল। পরবর্তীতে কথা বাড়ানোর সুযোগই পেল না চিত্রা। তার আগেই যেন কল কেটে দিল নিভ্রান। বিরক্তিতে ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বকাও দিল চিত্রাকে। কল কেটে দেওয়ার পরও এতবার করে কে কল দেয়? সকালের মিটিংটা দুপুরের পর হওয়ার এমনিতেই বিক্ষিপ্ত হয়েছিল নিভ্রানের মেজাজ। উপরোক্ত মিটিং এর মাঝে হঠাৎ এতবার চিত্রার ফোন দেওয়া, ফোন কলের রাগটা যেন বৃদ্ধি পেল। বারবার মোবাইলটা বেজে ওঠায় মিটিং এর ব্যাঘাত ঘটে। সবার দৃষ্টি পড়ে নিভ্রানের উপর। তাতে 2 মিনিটের জন্য বেরিয়ে এসে রাগচটা হয়েই কলটা রিসিভ করে চিত্রার। রাগ নিয়ে কল কেটে মোবাইল অফ করে রাখলো নিভ্রান। এক হাতে কপাল চেপে সুপ্ত নিঃশ্বাস ছাড়লো। মাথাটা টিপটিপ করছে, সাথে ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে যেন। সকালে অফিসের সামনের দোকান থেকে একটা বার্ন রুটি খাওয়ার পর পেটে আর কিছুই পড়েনি। দুপুরে খাওয়ার সুযোগ মেলেনি কিছু। খাবার উদ্দেশ্যে যাওয়ার উদ্যোগ নিতেই ম্যানেজার এসে তাড়া দিল মিটিং এর জন্য। প্রেজেন্টেশনের দায়িত্বে সেই ছিল বলে তৎক্ষণাৎ নাও করতে পারেনি। ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করা মানেই সারা মাস গাধার মতো খাটুনি করা। একটু এদিক ওদিক হলেই চাকরিটা নট। এত কিছুর ভাবনার দীর্ঘশ্বাসে বেরিয়ে এলো নিভ্রানের বুক চিরে। সুপ্ত নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল প্রেজেন্টেশন রুমের দিকে। এই যে নির্দয় মানুষ, আমাকে অকারণেই বকাবকি করার জন্য আপনার শাস্তি পাওয়া রইল। শাস্তি হিসাবে আজকে রাতে আপনার অভ্যাসগত কফি খাওয়া বন্ধ। বলেই মুচকি হাসলো চিত্রা। নিভ্রানের ছবিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল এক মনে। পুনরায় বলে উঠল, উফ, এইভাবে তাকিয়ে আছো কেন? অসভ্য ছেলে, আমার লজ্জা করে না বুঝি? বলেই হেসে উঠল। অচিরেই মনে পড়ে গেল সকালের দেখা তার স্বপ্নের কথা। তাতেই লজ্জা এসে ভিড় জমালো। রক্তিম বর্ণ ধারণ করলো মেয়েটার শ্যাম বর্ণ মুখখানা। ঠোঁটে হাসি ফুটিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল নিভ্রানের ছবির দিকে। কালো ডেনিম প্যান্টের সাথে গাঢ় নেভি রঙের শার্ট, শার্টের হাতা গুটিয়ে রাখা কনুই পর্যন্ত, বুকের বোতাম পরপর 3টে খোলা। ঠোঁটে বিস্তর হাসি ফুটিয়ে আনমনা হয়ে অন্যদিকে তাকিয়ে আছে নিভ্রান। ক্যান্ডিড ছবিটা চিত্রাই তুলেছিল নিভ্রানের মোবাইলে। ছবিটা এতটাই ভালো লেগেছিল যে নিভ্রানকে দিয়ে বাঁধিয়ে এনে তার ঘরে টাঙিয়ে রেখেছে। চিত্রার এসব ছোটখাটো আবদারে বাধা দেয়নি নিভ্রান। নিভ্রানের ঘরে আসলে যেন চিত্রার একমাত্র কাজ সময় নিয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকা। নিভ্রান না থাকলে ছবিটার সাথে কথা বলা, জলজ্জান্ত মানুষটার সামনে না পারলেও ছবিটার সামনে অনুভূতির ব্যক্ত করতে ভোলে না। করবে নাই বা কেন? ভালোবাসে সে নিভ্রানকে, গোপনে কত শত স্বপ্ন বনে মানুষটাকে নিয়ে, কিন্তু মুখ ফুটে বলা হয়নি নিজের ভালোবাসার কথা। অনুভূতি ব্যক্ত করা হয়নি নিভ্রানের কাছে। আশায় আছে চিত্রা যদি কখনো সামনের মানুষটার কাছ থেকে সাড়া পায়। চিত্রা, এই চিত্রা। নিভ্রানের ছবিটার দিকে তাকিয়ে আপন ভাবনায় মশগুল চিত্রা। তখনই হাঁক ছেড়ে ডেকে উঠল লুৎফুন বেগম। ধ্যান ভাঙল চিত্রার। সহসাই মনে পড়ল বাজারের জন্য নিভ্রানের ঘরে সে এসে টাকা নিতে এসেছিল, কিন্তু ভুলেই বসেছিল মানুষটার ছবির পানে তাকিয়ে। লুৎফুন বেগমকে উদ্দেশ্য করে, আসছি বলেই চেঁচিয়ে উঠল। পুনরায় দৃষ্টি দিল নিভ্রানের ছবিটির দিকে। ঠোঁটে বিস্তার হাসি ফুটিয়ে বলে উঠল, এই ফাজিল ছেলে, তোমাকে ভাবতে গেলে বাকি সব ভুলে বসি কেন আমি? উফ, কবে জানি তোমার জন্যই আমি তাকেই ভুলে বসি। তোর ভাগ্য বটে চিত্রা,
বাজারের ব্যাগ টানছিস আর আমাকে দেখ, আমার স্বামী তো পারলে আমার পাসপোর্টটাও হাতে নিয়ে ঘোরে। সামনের মেয়েটার তাচ্ছিল্যে বলা কথায় মিষ্টি হাসলো চিত্রা, অবাক হওয়ার ভান করে। কি বলছিস সোমা? ভাইয়া তোর পার্স নিয়েও ঘুরতে চায়? বেশ রোম্যান্টিক তো। খুব ভালো ডালো বাসে বুঝি। হাসি মুখটা কিঞ্চিত নিভে যায় সোমার, ফের ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, তা তো বাসবেই। আমার মতো সুন্দরী মেয়েকে ভালো না বেসে থাকতে পারে? সেই তো স্কুলে পড়াশোনার ধারে কাছে না থাকলেও রূপচর্চা করে, সৌন্দর্যতাই তো এগিয়ে চলিস। এমন সুন্দরী মেয়েকে ভালো না বেসে উপায় আছে বুঝি ভাইয়ার? প্রতিউত্তরে কিছু বলতে চাইল সোমা, কিন্তু সেই সুযোগটা দিল না চিত্রা। ঠোঁটে বিস্তার হাসি নিয়ে বলল, এইসব ছাড়, তোর দেবর টেবর আছে কিনা সেটা বল। থাকলে তোর মতো ভাগ্য আমারও খুলে দিতে পারিস। কতদিন আর এইসব বাজারের ব্যাগ টানবো? এইবার সুযোগ পেয়ে সোমা বলল, আমার মতো ভাগ্য কি তোর হবে চিত্রা? এমনিতেই বাপ মানে, তার উপর থাকিস পরের বাড়ি। তবুও মানা যেত যদি অবস্থা একটু ভালো হতো। থাকার মতো কী বা আছে ওই একটা বাড়িই ছাড়া। ভাগ্যেস নিব্রান ভাইয়ার চাকরিটা ছিল, তাই দিয়ে এইভাবে চলতে পারিস। কথাটায় যেন বেশ আঘাত পেল চিত্রা। বাবা মার কথায় কষ্ট না পেলেও পরের বাড়ির কথাটা তাকে বেশ আঘাত দিল। হ্যাঁ, এটাই সত্যি যে নিভ্রানের চাকরিটার জন্যই তাদের সংসার চলে। নিজস্ব বাড়িটা ছাড়া কিছুই নেই তাদের, কিন্তু সেই বাড়িটা নিয়েই চিত্রার বেশ গর্ব হয়। খুব ছোট থেকেই সে এ বাড়িতে মামুনি ও নিভ্রান ভাইয়ার সাথে থাকছে, আপন করে নিয়েছে বাড়িটাকে। কখনো এতটুকুর জন্য উপলব্ধি করেনি সে পরের বাড়ি থাকে। কিন্তু সোমা তার ছোটবেলার বান্ধবী। সোমা, জিনিয়া ও সে ছোট থেকেই একসাথে বড় হয়েছে, একই সাথে পড়াশোনা করেছে। তাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরেই সোমাদের বাড়ি। স্কুলে সবাই নজর কাড়া সুন্দরী বলেই জানতো সোমাকে। সৌন্দর্য রাখতে রূপচর্চাও ধরে রাখতো রাত দিন। নিজের সৌন্দর্যতা ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে হওয়ার দেমাকটাই যেন অধিকতর। কিন্তু সৌন্দর্যতার এগিয়ে থাকলেও পড়াশোনায় ছিল বেশ পিছিয়ে। এসএসসিতে টেনে টুনে পাস নম্বরটা আসলো। কলেজে ভর্তি হবার প্রায় 1 বছর পর পড়াশোনাটাই ছেড়েছিল। তারপর বছর খানিক পর একদিন জানতে পারলো তার বিয়ের খবর। বাড়িতে এসে নিজ দায়িত্বে সময় জানিয়েছিল তাকে, দিয়েছিল দাওয়াত। তারপরে কেটে যায় প্রায় 1টা বছর। বিয়ের 2 মাস পর এখন দেখা হলেও আজ অনেকগুলো দিন পর সোমার সাথে সাক্ষাৎ তার। তখন নিভ্রানের রাগ নিয়ে কল কাটার পর বুঝতে পারলো আজ সহসাই দেখা পাবে না মানুষটার। কিন্তু এদিকে বাজার করাটাও ছিল অত্যধিক প্রয়োজনীয়। তাই নিভ্রানের ড্রয়ার থেকে টাকা নিয়ে বাজারের ব্যাগ হাতেই নিজেই বেরিয়েছিল বাজারের উদ্দেশ্যে। কাছে পিঠ থেকে অতি প্রয়োজনীয় জিনিসগুলোই শুধু কেনা। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যখন মেইন রাস্তায় চিত্রা তখন নিজের নাম ধরে ডাকতে শুনল। এদিক ওদিক নজর বুলিয়ে দেখতেই সোমার রিকশাটা সামনে এসে দাঁড়ালো। অনেকদিন পর বান্ধবীকে দেখে বেশ খুশি হলো মেয়েটা। সোমার চোখে মুখেও বেশ উচ্ছ্বাস প্রকাশ পেল। দুজনের ভালো মন্দ খোঁজ নিতেই একসময় কথার ধরন পাল্টে গেল সোমার। স্বভাবগতই কথা শোনাতে লাগলো চিত্রাকে। নিজের কষ্টকে চেপে রেখে পুনরায় ঠোঁটে হাসি ফুটিয়ে আনলো চিত্রা। মিষ্টি হেসে বলল, আসলেই তোর মতো হবে না রে। উচ্চবিত্ত পরিবারের মেয়ে তুই, টাকা পয়সার গয়নাগাটি কম কিছু দিয়ে তো তোর বিয়েটা দিল না শফিক চাচা। শুনলাম এখনো নাকি দিতেই হয়, শ্বশুর বাড়িতে নানান কিছু। আমাদের কি আর সেই ক্ষমতা আছে? কথাটা শেষ করে সামান্য দম নেয় চিত্রা। সেকেন্ডের মতো সময় নিয়ে পুনরায় বলে ওঠে, আমার ভাগ্যটা কিন্তু সত্যিই অন্যরকম সোমা। দেখ না, মামনির মতো একজন মা, নিব্রান ভাইয়ার মতো একজন মানুষ, যার তার কপালে তার থাকে না। টাকা পয়সা থাকলেও তাদের মতো মানুষ ভালোবাসার সবার কপালেও আর জোটে না। আমি কিভাবে যেন ভাগ্য করে তাদের পেয়ে গেলাম। অপমানে থমথমে হয়ে উঠল সোমার মুখখানা। যার তার বলাতে যে মেয়েটা তাকে বুঝিয়েছে তা সে বুঝলো মেয়েটা। কথার খই যেন হারিয়ে ফেললো। নিভ্রানকে বেশ পছন্দ করতো সোমা, এক কথায় ভালোবাসতো। চিত্রার সাথে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় করেছিল নিভ্রানের জন্যই। চিত্রার সাথে আড্ডা দেওয়ার বাহানায় নিভ্রানকে দেখতেই যেত তাদের বাড়ি। পড়াশোনা ছাড়ার পর যখন বিয়ের জন্য ছেলে দেখছিল তার জন্য তখনই বাড়িতে নিভ্রানকে ভালো লাগার কথা জানায় সোমা। মেয়ের কথায় খুশি মনেই রাজি হয়ে যান শফিক সাহেব।
নিভরানের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে যান সোমার জন্য। ছোট থেকেই তিনি দেখে আসছেন নিভরানকে। এমন সৎ কর্মঠ ছেলেকে হাতছাড়া করতে চাননি কিছুতেই। কিন্তু প্রত্যাখ্যানটা আসে নিভরানের থেকে, ফিরিয়ে দেয় শফিক সাহেবকে। রূপবতী সোমাকে যেখানে পাড়ার ছেলেরা পাওয়ার জন্য কিনা করে, সেখানে নিভরানের প্রত্যাখ্যান মেনে নিতে পারে না কিছুতেই। কিছুদিন ঘরবন্দি করেও নেয় নিজেকে। মেয়ের অবস্থার অবনতি দেখে স্বল্প সময়ের অন্যথায় বিয়ের ব্যবস্থা করে। পুরানো কথাগুলো মনে চাপতেই বেশ আঘাত পেল শোভা। নিভরানের কথায় সে যে এখনো দুর্বল তা বেশ বুঝতে পারল। ভালোবাসত সে নিভরানকে, ছোট থেকেই ছোট্ট ছোট্ট স্বপ্ন বুনত তাকে নিয়ে। নিভরানের প্রত্যাখ্যানের পর, নিজেকে ঘরবন্দি করার পর হঠাৎই জানতে পারে চিত্রাও তার মতো স্বপ্ন বনে মানুষটাকে নিয়ে ভালোবাসে। অচিরেই মস্তিষ্কে খেলে যায় চিত্রার জন্যই বোধহয় নিভরানের প্রত্যাখ্যান তাকে। ভালোবাসার মানুষ ভালো থাকুক কামনা করে নিজেকে সরিয়ে নেয় সোমা, বাবার কথায় রাজি হয়ে অন্যত্র বিয়ে করতে। সে বিষয়ে বাক্য বাড়াতে চাইল না সোমা, কথা ঘুরিয়ে বলল, শুনলাম পড়াশোনা ছেড়ে দিয়েছিস। আমি তো পড়াশোনার ধারের কাছেও ছিলাম না, কিন্তু তুই তো এগিয়েছিলি ক্লাসে টপ করতেই। তাহলে ছাড়লি কেন পড়াশোনা? হাসলো চিত্রা, ঠোঁটে বিস্তার হাসি নিয়ে বলল, কারো সাধ্য থাকার পরও সাধ করে না, আর কেউ সাধ থাকলেও সাধ্যের জন্য সাফল্য আনতে পারে না। আমিও পারিনি, কিন্তু হ্যাঁ, নিবরান ভাইয়ার সাফল্য আমার সাধের কাছে কিছুই না। সোমা গাঢ় চোখে তাকায় চিত্রার পানে, দেখতে পায় নিভরান নামক মানুষটার জন্য কত শত পাগলামির খেলা। সুপ্ত নিঃশ্বাস ছাড়ে কথা কাটিয়ে বলে, বাড়ি যাই রে, সবাই হয়তো আমার আসবার কথায় অপেক্ষা করছে। তুই বাড়ি আসিস চিত্রা। বলে উঠে যায় রিকশায়। তাতে বাধা দেয় না চিত্রা, বরং মনে মনে বেশ আনন্দই হলো যেন। আর যাই হোক, নিভরানের ভাগ সে কাউকে দিতে পারবে না, কখনো না। রিকশা থেকে নেমে রাস্তার পাশ পেয়ে হেঁটে মাত্রই খুচরো বাজারের দোকানের সামনে এসে দাঁড়িয়েছে চিত্রা। কাঁচা সবজি কি নিবে তা ভাবতেই কয়েক সেকেন্ডের মতো সময় অতিক্রম হলো। তখনই তার পিছনে নিভরানের বাইক এসে থামলো। বাইকের হর্ন দিয়ে চিত্রার দৃষ্টি আকর্ষণ করলো। শব্দ পেয়ে পিছনে ফিরে তাকাতেই নিভরান বলে উঠল, বাইকে ওঠো। খানিকটা অবাকই হলো চিত্রা, এখানে আশা করেনি মানুষটাকে। অবাকের ন্যায় শুধালো, তুমি এখানে? কেন আসা বারণ? দাঁতে দাঁত চেপে বলল নিভরান। মেয়েটার পাকনামিতে বিরক্ত সে। কে বলেছিল বাজারের জন্য এ সময় এদিকে আসতে? তার জন্য কি অপেক্ষা করা যেত না? এদিকের এই এলাকাটা খুব একটা ভালো বলা যায় না। ছোটখাটো এই বাজার পেরিয়েই রাস্তার অপোজিটে কলেজ মাঠ। বিকেলের এই মুহূর্তে এলাকার যুবক ছেলেদের আগমন ঘটে মাঠে। খেলার নামে আগমন ঘটে বহিরাগত যুবক ছেলেদেরও। খেলা নিয়ে লাগাতার হই হুল্লোড়, মারামারি লেগেই থাকে। সাথে থাকে মেয়েদের ইভটিজিং ও হ্যারাসমেন্ট। অফিসের মিটিং শেষ হবার পরই তার মস্তিষ্কে আসে চিত্রার সাথে এভাবে কথা বলার ঠিক হয়নি তার। নিশ্চয়ই কোনো প্রয়োজনে এতবার কল দিয়েছিল। কথাটা ভাবনায় রেখেই মোবাইল অন করে কল দেয় বাড়িতে। চিত্রার জায়গায় মাকে রিসিভ করতে দেখে অবাকই হয়। মায়ের সাথে কথা বলার পর এক পর্যায়ে জানতে পারে মাত্রই ব্যাগ হাতে বাজারের দিকে গিয়েছে মেয়েটা। সামান্য রাগ হয় নিভরানের। কল কেটে বেরিয়ে পড়ে অফিস থেকে। এই সময় চিত্রার একা একা এদিকে আসা মোটেও পছন্দ হয়নি নিভরানের। সাথে রাগও লাগছে, সাথে মোবাইল না নিয়ে বেরোনোর জন্য। মায়ের সাথে কথা বলার পর অচিরেই বুঝেছিল এখানেই পাবে চিত্রাকে। বাড়ির কাছে পিঠে এই বাজারেই আসে চিত্রা, কিন্তু আজ এই সময়টায় আসতেই খানিকটা রাগ হয় তার। নিভরানের ভাবনার মাঝে এগিয়ে আসে চিত্রা, কপাল কুঁচকে বলে, বারণ থাকবে কেন? আপনি ব্যস্ত মানুষ, ব্যস্ততা কাটিয়ে আসলেন কিভাবে সেটাই জানতে চাইছি। কথাটা গায়ে লাগলো ছেলেটার। সারাদিনে না খাওয়া শরীরের রাগের আভা তৈরি হতো, সময় নিল না। রাগের আভাস নিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, বাইকে উঠতে বলেছি চিত্রা, রাখিও না আমাকে। এমনিতে তোমার একা একা এদিক আসাটা আমার পছন্দ হয়নি। সাথে মোবাইলটাও সাথে আনো নেই। তুমি আবার আমাকে অকারণে বকছো নিবরান ভাইয়া। এবার কিন্তু থাপ্পড় লাগাতেও সময় নিব না। বাইকে উঠে বলছি, বেয়াদব মেয়ে। কথা বাড়ায় না চিত্রা। নিভরানের রাগচটা মেজাজের আভাস পেয়ে সাহসটুকু হয় না বাইকে নিশ্চুপে বাইকে এসে বসতেই নিভরান বলে, ধরে বসো। আলতো করে এক হাত নিভরানের কাঁধে রাখল চিত্রা ধীর কণ্ঠে। বলতেই নিভরান বলল, সকালের পর ফেটে কিছু পড়েনি?
ক্ষুধায় অস্থির থাকছে, রাগ এসে যাচ্ছে। আগে খাবো, তারপর তোমার বাজার হবে। বলেই বাইক স্টার্ট করলো নিভ্রান। চলতে লাগলো তার গন্তব্যে। এদিকে হাসি ফুটে উঠলো চিত্রার ঠোঁটে। মুহূর্তে ভুলে বসলো একটু আগে নিভ্রানের বকাবকি। মানুষটার এই ছোট্ট ছোট্ট কথায় যে তাকে সমস্ত কিছু ভুলতে বাধ্য করে ভালোবাসতে, সমস্ত কিছু ভুলে বাধ্য করে এই মানুষটাতেই আবদ্ধ থাকতে। এগুলো কি নিভ্রান কখনোই বুঝবে? কখনো বুঝবে কি তাকে নিয়ে পাগলামিতে মেতে থাকা চিত্রাকে, চিত্রার এই ভালোবাসাকে? নিভ্রু, তোমার জন্য আমার ডায়েরির আরও এক পাতা নষ্ট হলো। কলমে কালো কালিতে লুকিয়ে রাখা অনুভূতির ব্যক্ত হলো। তুমি কি কখনো দেখবে, হাত বাড়িয়ে ভালোবেসে কখনো আমায় খুঁজবে? ওই বিশাল আকাশের নিচে দুই হাত মেলে ভালোবাসি বলবে কবে? দুই হাতের আলিঙ্গনে বুকে চাপটে জায়গায় দেবে? নিভ্রু, সাধারণে তুমি এত অসাধারণ কেন? কোন? আমার চোখে তুমি একজন চমৎকার পুরুষ, যাকে ভালোবাসা যায়, শুধু ভালোবাসা যায়। এই যে আমার স্বাদের পুরুষ, আমার নিভ্রু, শুনছো? তোমার চিত্রা তোমাকে কতটা ভালোবাসে আর ভালোবাসে। মুচকি হেসে কলমটা রেখে দিল চিত্রা। লেখাটায় হাত বুলিয়ে পরপর 3 বার পড়ল। বিস্তার হলো ঠোঁটের হাসি। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বলল, বাকি সবার কাছে নিভ্রণ ভাইয়া হলেও আমার কাছে তুমি নিভ্র, আমার ব্যক্তিগত নিভ্র। তারপর ডায়েরিটা বন্ধ করে সযত্নে রেখে দিল তার টেবিলের একাংশ জুড়ে থাকা উপন্যাসের বইয়ের মাঝে। খুব বেশি উপন্যাসের বই নেই তার টেবিলে, স্বল্প সংখ্যকই বলা যায়। 2 তাকের টেবিলের একাংশ জুড়ে আছে কিছু সংখ্যক উপন্যাসের বই, যেগুলোর কয়েকটা তার এখনো পড়া হয়নি। পড়া হলে সেগুলো গিয়ে রেখে আসে বসার ঘরের মাঝারি আকৃতির বইয়ের র্যাকে। ছোটবেলা থেকেই বাবার মতোই নিভ্রানো বই পড়ার শখ। সেই শখ থেকেই বাবার সংগ্রহ করা বইয়ের সাথে নিজেও কিছু বই সংগ্রহ করে রেখেছে। যদিও এখন আর পড়ার সুযোগ হয় না তার, কিন্তু চিত্রা অবসর সময় পেলেই সুযোগ হাতছাড়া করে না। এবং টেবিলের একাংশ জুড়ে আছে চিত্রার পুরনো একাডেমিক বই, যা এখন অবহেলায় অযত্নে পড়ে আছে টেবিলে। বইগুলো ছুঁয়েও দেখে না চিত্রা। কেন জানি বড্ড অভিমান হয় তাদের প্রতি। রাগ করে বস্তাবন্দি করে ফেলে রাখতে চায় স্টোর রুমে, কিন্তু মায়াভরা টারে সেটাও যেন পারে না। চিত্রার পড়াশোনার সমাপ্তি ঘটে প্রায় 1.5 বছর আগে, যখন সে বাংলা বিভাগের অনার্স 3য় বর্ষে। ফাইনাল পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের তারিখও দেয়, কিন্তু রেজিস্ট্রেশন আর করা হয় না মেয়েটার। তখন নিভ্রান পড়াশোনা শেষ করে প্রায় 1 বছর চাকরির খোঁজে বেকার ঘুরে সবাই ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরিটা পেয়েছিল। তাদের মধ্যবিত্ত পরিবারের এই সংসারটাও তখন চলছিল ভালোই, কিন্তু হঠাৎ করে ভালোটাকে মন্দ পরিণত করতে অসুস্থ হয়ে পড়েন লুৎফুন মায়া। সমস্যা দেখা দেয় তার হার্টের। ব্লক হয়ে পড়ে লুৎফুন বেগমের হার্টের রক্তনালী। হার্ট সার্জারি করানোর প্রয়োজন না হলেও লুৎফুন বেগমের চিকিৎসা চলে দীর্ঘদিন। খরচ হয় অপরিমাণ টাকা। নিজের জমানো অর্থ খরচ হবার পরও লাখখানিক টাকা ধার দেনা করে মায়ের চিকিৎসা চালায় নিভ্রান। সে সময় সংসারের অবস্থাও খুব নাজেহাল হয়ে পড়ে। এমন পরিস্থিতি হয় যে 3 বেলা রান্নাটাও করতে বেশ হিমশিম খেতে হতো। সেখানে রেজিস্ট্রেশনের 1000 খানিক টাকা ছিল বিলাসিতার মতো। পরিবারের এমত অবস্থায় নিজেই পড়াশোনা থেকে সরে আসে চিত্রা। নিভ্রানকে বলে সে আর পড়াশোনা করতে চায় না। মামুনির অসুস্থতায় মামুনিকে সামলানোটা বিশেষ জরুরি। তাতে বেশ রাগারাগি করেও নিভ্রান। পড়াশোনা বন্ধ করার যুক্তি কিছুতেই মেনে নিতে চায় না, কিন্তু একরোখা জেদি চিত্রার কাছে হার মানতেই হয় একসময়। অতীতের ভাবনা থেকে বেরিয়ে সুপ্ত নিঃশ্বাস ছাড়ে চিত্রা। তার কেন জানি মনে হয় মামুনি ও নিভ্রানের জন্য সে যাই করবে সেটাই খুব কম হয়ে যাবে। তার কাছে তো মানুষ দুটোই সব। খুব ছোটবেলায় তো হারিয়েছিল বাবা মাকে, ঠিক মনেও করতে পারে না তাদের চেহারাটা, তাদের সন্নিকটে থাকার সময়টাও। কিন্তু মামুনির আদর ভালোবাসা, নিভ্রানের ভুলিয়ে ফালিয়ে তার কান্না থামানো, মন ভালো রাখতে বাড়ির আশেপাশে ঘুরতে নিয়ে যাওয়া, এটা ওটা কিনে দেওয়া স্পষ্টই মনে আছে তার। এই মানুষ দুটোই তো তার সব, তার ভবিষ্যতের জন্যই এতটুকু বিসর্জন দিলে ক্ষতিই বা কি? পুনরায় ভাবনার মাঝেই হেসে উঠল চিত্রা। মূলত নিভ্রানের কথা ভাবতে গিয়েই তার ঠোঁটে হাসি ফুটে উঠল।
অচিরেই বিড়বিড় করে বলল, তোমাকে প্রাপ্তির জন্য সমস্ত কিছু বিসর্জন দিতেও আমি পিছু বা হব না নিভ্র।